আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখার পরে পুরো ভিডিও না দেখে কিছু চন্দ্ররা কমেন্ট বক্স খুলে বসবে আমাকে গালি দেওয়ার জন্য। বিশ্বাস করেন রাসেল ভাই, এইসব চন্দ্রদের মাথার ভিতরে ব্রেনের জায়গায় আছে, কারণ তাদের জন্ম হয়েছিল। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের মাথার ভিতরে ব্রেন আছে। পুরো ভিডিও দেখার পরে আমাকে গালি দিতে মন চাইলে অবশ্যই গালি দিবা, আর না হলে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাই দিবা। কমেন্ট বক্স খোলা থাকবে। বিশ্বাস করো ভাই, তোমরা যেরকম উবাইদুল ভাইয়ের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবাক হয়েছো যে আমি বাংলাদেশ টপন প্রান্তদাতাকে মির্জাফর বলেছি, তেমনি আমি এখনো অবাক হয়ে আছি তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাফরি কিভাবে করতে পারলো। জানি এখন তোমাদের মনের প্রশ্ন, ভাই এরা তো স্কটমেট 3 থেকে 4 বছর একসাথে আছে, এদের মধ্যে এমন কি হলো যে উবাইদুল ভাই তার ভিডিও টাইটেল থাম্বনেলে সরাসরি মির্জাফরি বলে দিচ্ছে। তো আসল ঘটনা তোমরা যদি বুঝতে চাও এবং জানতে চাও, ভিডিওটা ফুল দেখতে হবে এবং কি তোমাদের একবারের জায়গায় দুইবারও দেখা লাগতে পারে। আর ভিডিও দেখার পরে তোমরা এই ভিডিও থেকে কি বুঝেছো, কে আসল দোষী, কার সাথে চিটিং করা হয়েছে, অবশ্যই এই মতামত তোমাদের কমেন্ট বক্সে বলে দিয়ে যেতে হবে। তো আমার ভাই বেরাদার, তোমরা যদি আমার চ্যানেলে দিকে লক্ষ্য করো, আমার চ্যানেলে কোনো ভিডিওই নেই, সব ভিডিও গায়েব, মানে প্রাইভেট করে দিয়েছি। তো আমার 2 থেকে 3 বছর আগের এই চ্যানেলে আমি কতটা মেহনত করছি একমাত্র আমিই জানি। আমার এই শখের চ্যানেলের প্রত্যেকটা কমিউনিটি পোস্ট আমি ডিলিট করে দিয়েছি। তো যখনই আমি কমিউনিটি পোস্ট ডিলিট করে টিকটক এই ভিডিও আপলোড করি, সবার প্রশ্ন কি হয়েছে কি হয়েছে, আর ইউটিউবের কমিউনিটি পোস্ট দেওয়ার কারণে সবাই একই প্রশ্ন, কি হয়েছে ওয়াইদুল ভাই। তো বিষয়টা সবাই জানতে চায়। নর্মালি একটা বিষয় যদি তোমরা চিন্তা করো, একটা মানুষ কতটা কষ্ট পেলে, মানে কতটা আঘাত পাইলে তার এত শখের একটা চ্যানেলের সবগুলো কমিউনিটি পোস্ট সরাসরি ডিলিট করে দেয়। তো আমি তো ভাবছিলাম আর এই ইউটিউবে কখনো ফিরে আসবোই না, কিন্তু তোমরা যে ভালোবাসা দেখাচ্ছ আমি না ফিরে আসতে পারতেছি না। আর কিছু মানুষ আমার সাথে মির্জাফরি করতেছে, তাদের কথা আমি কমিউনিটিতে না বলে চলে যাব, এটাও হয় না। তো আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকবো নাকি চলে যাব, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের উপরে। তো এই ভিডিওর মধ্যে সবকিছু ক্লিয়ার করবো, তারপরে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবা এই কমিউনিটিতে আমি থাকবো নাকি চলে যাব। তো তোমরা আর বেশি দেরি না করে ভিডিওতে লাইক করে শেয়ার করে ভিডিও দেখার জন্য বসে পড়ো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বিরাদার, তোমাদের সকলের কি অবস্থা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা তো পুরাই হতাশ হয়ে গেছে, উবাইদুল ভাই কই হারাই গেল। এই তো আমি চলে এসেছি, আর তোমরা যদি চাও আমি এই ভিডিওর পরে থেকে যাব, না হলে আবারও হারাই যাব। তো আজকের ভিডিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের স্কিপ করা ছাড়া দেখতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝবা না। যেহেতু এই ভিডিওর টপিকটা এক কথায় বলতে গেলে, একদিকে বাংলাদেশ টপন প্রান্তদাতা, অন্যদিকে আমি একা। একদিকে হইতে পারে বিডি টপন স্কোয়াডের ফুল আর্মি, আর অন্যদিকে হতে পারে আমি। কিন্তু এই ভিডিও দেখার পরে অনেকের ধারণা চেঞ্জ হয়ে যাবে, কারণ কি হয়েছে একমাত্র আমি জানি, আর হচ্ছে বাংলাদেশ টপন প্রান্তদা এরাই জানে। এক কথায় আমি যদি তোমাদের কাছে ভিডিও একদম ক্লিয়ার করতে যাই, সবার আগে তোমাদেরকে জানাইতে হবে প্রান্ত দাদাটা কি। তো প্রান্ত দাদা কোন জায়গা থেকে আসলো, কিভাবে প্রান্ত দাদা তৈরি হইলো, তো এই বিষয়টা তোমরা যদি না জানো তাহলে ভিডিওর আগাগোড়া কোনো কিছুই বুঝবা না। আর আমি এই ভিডিওর ভিতরে যদি একটা মিথ্যা কথা বলি, কেউ যদি এইটা প্রমাণ করতে পারে, আমার চ্যানেলে আমি ডিলিট করে দেব। এই ভিডিওর ভিতরে কোনো সিম্পাথি, কোনো মিথ্যা কথা, কোনো কিছু থাকবে না। যা বলবো একদম সত্য বলবো। এই প্রান্তদাতার সাথে পরিচয় আমার হচ্ছে আরো 3 থেকে 4 বছর আগে, যখন আমরা র্যাঙ্ক পুশ করতাম এমনি অন্য একটা স্কোয়াডে, বিডি টপন স্কোয়াডে। ওই সময় এখনো আমি আসি নাই। তো ওইখান থেকে আমার পরিচয় প্রান্তদাতার। যখন আমি রাতে গেম খেলতাম, তোমাদের প্রান্তদাতাও রাতে গেম খেলতো। তো ওইখান থেকে পরিচয় হওয়ার পরে হুট করে এক সময় প্রান্তদা আমার আইডি খেলার জন্য চলে আসে। ওই সিজনে মেবি আমার আইডি ছিল রিজন টপ 4 বা 5-এ। তারপরের সিজনে আমি বাংলাদেশ টপন স্কোয়াডে চলে আসি। তো প্রান্ত দাদা প্রথম দিন খেলার পরে সে বাংলাদেশ টপন স্কোয়াড আর খেলবেই না, আমাকে সরাসরি বলতেছিল যে দরকার হয় আপনার আইডি আমি খেলবো না, তাও এই বাংলাদেশ টপন স্কোয়াডে আমি খেলবো না। তো আমি অনেক বুঝাই, এমনকি বাংলাদেশ টপন নিজেও বুঝায়, বোঝানোর পরে সে বাংলাদেশ টপন স্কোয়াডে খেলতে থাকে। তো বাংলাদেশ টপন স্কোয়াডের সাথে পরিচয় করাই দিছে কে, আমি উবাইদুল ভাই। তো তারপরে আমরা সামনের দিকে আগাই। তো প্রান্তদা এমন একটা প্লেয়ার ছিল যে ওই সময় থেকে প্রান্তদার পারফরমেন্স ছিল পুরাই আগুন। তো প্রান্তদাদার পারফরমেন্স দেখে একজন ব্যক্তি প্রান্তদাকে 50,000 টাকা মতো অফারও করছে, তারপরে প্রান্তদাদা আমার কাছ থেকে যায় নাই। তো প্রান্তদার ডিভাইস যখন নর্মাল হয়ে যায়, মানে একদম লো হয়ে যায়, খেলার মতো পরিস্থিতি ছিল না, তো আমি ডিসিশন নিয়ে কি করি, তোমাদের এই প্রান্তদাকে আমি নিচে পিসি বানাই দিই। তো আমি পিসি বানাই দেওয়ার পরে প্রান্তদাদা পিসতে শিফট হওয়ার চেষ্টা করে, 1-2 মাস এরকম কন্টিনিউ করে, তারপরে তার পিসটা রুম থেকে চুরি হয়ে যায়। কেননা সে থাকতো ম্যাচে, তার রুমমেট চুরি করে নিয়ে পিসি বিক্রি করে দেয়। একটা পিসি বানাইতে বা কিনতে কত টাকা খরচ পড়ে সবাই মোটামুটি ধারণা আছে। তো যাই হোক, পিসি যখন চুরি হয়ে যায় কি আর
করার ওই পিসটা আনার অনেক চেষ্টা করা হয় তো আর হয় না। তো প্রান্তদার ডিভাইসও নর্মাল, পিসিও নাই, তো ফোন কেনা দরকার এখন। তো আমি আবারও 30 থেকে 40,000 টাকার বাজেট এরকম করি যে একটা ফোন নিব। তো প্রান্তদার ঢাকাতে আসে ফোন নেওয়ার জন্য, হুট করে আমি ডিসিশন না এই ডিভাইসে প্রান্তদা ভালো পারফরমেন্স করতে পারবে না। প্রান্তদাদের যে গেম পেলে একটা ভালো গেমিং ফোন প্রয়োজন, গেমিং ফোন হাতে তুলে দিলে প্রান্তদা আগুন হয়ে যাবে, একদম আগুন। তো প্রান্তদাকে আমি ডিসিশন হুট করে নিয়ে ফেলে যে Asus ROG 6 নিয়ে দেবো। ওই টাইমে Asus ROG 6 এর দাম কেমন ছিল তোমরা সবাই মোটামুটি জানোই, তো টাকার অ্যামাউন্টগুলো আমি না বলি। তো যাই হোক, নতুন ফোন একদম Asus ROG 6 যখন কিনতে যায় ওই টাইমে একটা ঘটনা ঘটে, অত বিস্তারিত না বলি তোমাদেরকে আমি। তো আমি তোমাদের বট ভাই মানে বাংলাদেশ টপ ওয়ানের কাছে 5,000 টাকা হাওলা আসতেছিলাম, মানে শর্ট পড়ছিল, যেহেতু আমার বাজেট ছিল 30-40, ওইখানে 80 পার হয়ে যাচ্ছে। তো তোমাদের বাংলাদেশ টপ ওয়ান বলে না, তার কাছে নাকি ছিল না। যাই হোক, ওইখান থেকে আমরা ফোন টোন নিয়ে দিই। তো ফোন ফাইনালি প্রান্ত দাদার হাতে চলে আসে। প্রান্ত দাদার হাতে এই ফোন আসার পরে প্রান্ত দাদা হয়ে যায় একাই 4 জনের সমান, মানে স্কোয়াড পুরাই তখন আগুন হয়ে যায়। তখন কিন্তু প্রান্ত দাদার টুর্নামেন্ট কোনো কিছু খেলতো না, শুধু র্যাঙ্ক খেলতো। প্রান্ত দাদার পারফরমেন্স এতটাই ভালো ছিল যে বাংলাদেশ টপ ওয়ান টুর্নামেন্টের জন্য প্রান্ত দাদাকে অফার করে। তো আস্তে আস্তে বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্টও খেলে। তো এইখানে আরো কিছু কথা তোমাদেরকে বলা প্রয়োজন। আমি যখন বাংলাদেশে গেছিলাম তো প্রান্ত দাদাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি। তো এক কথায় প্রান্ত দাদাকে নিয়ে যত যা করার আমি করি। প্রান্ত দাদাকে আমার ছোট ভাইয়ের মতো বলি। ইভেন কি যারা আমার সাবস্ক্রাইবাররা আসো, আসলে আমি উবাইদুল ভাই নাকি প্রান্ত দাদা, তোমরা কিন্তু এই বিষয়টা কনফিউজ হয়ে যাইতা, ঠিক আছে? তো প্রান্ত দাদার জন্য আমি কি করি নাই ভাই, আমি বললে মনে করো কয়েক ঘন্টা পার হয়ে যাবে, তবে শেষ হবে না। তো প্রান্ত দাদাকে নিয়ে ঘুরতে গেছি, ওই সমস্ত জায়গার যে খরচগুলো আছে আমি নিজে দিছি। আমার সাথে কিন্তু বাংলাদেশ টপার নিজেও ঘুরতে গেছে, বাংলাদেশ টপার কিন্তু 1 টাকাও তার জন্য খরচ করে নাই, আমি নিজে করছি। কেননা আমি এই প্রান্ত দাদাকে আমার ছোট ভাইয়ের মতো মনে করি, যে আমি থাকতে ও কেন দিবে, আমি নিজে করছি সবকিছু। ইভেন কি আমি কিছুদিন মানে 10-15 দিন আগেও আমার কাছে টাকা আছে 10,000 আমি দিছি, তারপরে রোজার ঈদের আগে 10,000 দিছি, এরকম কত টাকা দিছি আমি বলতে পারবো না। যে যখন যেটা চাইছে প্রান্ত দাদা পাইছে, প্রান্ত দাদা বলতে পারবে না যে আমি দাদার কাছে একবার এত টাকা চাইছি সে এত টাকা দেয় নাই, কম দিছে বা দেয়ই নাই, এই কথা প্রান্ত দাদা কখনোই অস্বীকার করতে পারবে না। তো এই সমস্ত কথা কেন বলতেছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো প্রান্ত দাদার সম্পর্ক কেমন আমার সাথে তোমরা একটু হলেও ধারণা করতে পারছো। তো এটা তো গেল টাকা পয়সার সম্পর্ক। তো প্রান্ত দাদার সাথে আমার সম্পর্ক কতটা গভীর আরেকটু বলি, তাহলে আরো বিষয়টা বুঝতে পারবা। তো আমার চ্যানেলে প্রান্ত দাদাকে নিয়ে কতগুলা ভিডিও আছে আমি নিজেও বলতে পারবো না। ইভেন কি প্রান্ত দাদা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, তো আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম প্রান্ত দাদার বাসায়, আমি নিজে 4 থেকে 5 বার গেছি, আমি নিজে সামনে বসায়া প্রান্ত দাদাকে ভিডিও এডিট করানো শিখাইছি। তো ইভেন কি প্রান্ত দাদার চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে যে কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে, প্রথম যে ভিডিওটা বানাইছে ওই ভিডিওর মধ্যে কি ঘটনা ঘটছে জানো তোমরা? আমি একটা শব্দ বলছি, ওই শব্দটা প্রান্ত দাদা বলছে, তারপরে এইভাবে করে ফুল একটা ভিডিও রেডি করা হয়েছে। প্রত্যেকটা শব্দ আমার মুখ দিয়ে আগে বলছি, তারপরে প্রান্ত দাদার মুখ দিয়ে প্রান্ত দাদা বলছি। কেননা সে ভয়েস লাগায় ভিডিও আপলোড কখনো করেই নাই, কখনো শেখার চেষ্টাও করে নাই। আর এই প্রান্ত দাদার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মিমস কোন জায়গায় অ্যাড করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিই, তারপরে প্রান্ত দাদা ভিডিও এডিট করে। আর এই প্রান্ত দাদার জন্য এত কিছু আমি নিঃস্বার্থভাবে করছি, কেননা তাকে আমি সবসময় ভাই মনে করে আসছি, যে আমার আপন ভাই, সেও ইউটিউবার হোক এরকমই ভাবছি। ইভেন কি প্রান্ত দাদার জন্য যখন চ্যানেলের লোগো ব্যানার বানানো হয়, RSK ফ্লিকারকে তোমরা তো সবাই চেনো, আমি নিজে রাত জেগে বসে থেকে RSK ফ্লিকারের সাথে বানাইছি। তোমাদের প্রান্ত দাদা ঘুমাইতে চলে গেছে, মানে এই চ্যানেলের সমস্ত কিছু প্রত্যেকটা ভিডিও, ইভেন কি প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল আমার থাম্বনেল মেকার বানায় দেয়, তার পেমেন্ট সবকিছু আমিই করি ভাই। প্রান্ত দাদার জন্য এই 3 থেকে 4 বছর যাবত আমি সবকিছু করে আসছি। প্রান্ত দাদার জন্য এত কিছু করার পরে প্রান্ত দাদা নাকি আমার প্লেয়ার না, এই কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে খেলছে আর বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার নাকি হয়ে গেল প্রান্ত দাদা, এটা কোন যুক্তির কথা হলো ভাই? বাংলাদেশ টপ ওয়ান প্রান্তর জন্য কি করছে? তার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলছে যে প্রান্ত দাদার জন্য প্রান্ত দাদা একটা চ্যানেল খুলছে, তোমরা যা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আমি যখন লাইভ স্ট্রিম আসতাম, লাইভ স্ট্রিমের পিন কমেন্টে প্রান্ত দাদার চ্যানেল লিঙ্ক দিয়ে রাখতাম। ইভেন কি আমার কতগুলো ভিডিওর ভিতরে প্রান্ত দাদার কথা বলা আছে। প্রান্ত দাদার জন্য আমি কি করছি, যারা আমাদের কাছের ভাই বেরাদার আছে তারা সবাই জানে। তো আমি এত কিছু করার পরে বাংলাদেশ টপ ওয়ানের মুখের কথা হচ্ছে প্রান্ত দাদা তার প্লেয়ার। বাংলাদেশ টপ ওয়ানের কথা এখন সে তার স্কোয়াডে খেলছে যে তার প্লেয়ার। ভাই প্রান্ত দাদা ভালো খেলতো দেখে তুমি তাকে টুর্নামেন্ট তার সাথে নিয়ে খেলছো,
তো এই প্রান্ত দাদাকে নিয়েই বাংলাদেশ টপ 1-এর সাথে আমার হয়ে যায় একটা ঝামেলা। তো ঝামেলা হওয়ার আগের কিছু ঘটনা তোমাদেরকে বলি। তো কি মূলত ঝামেলা হয়েছে সেগুলা একটু পরেই বলি, তার আগে আরেকটু ঘটনা তোমাদেরকে বলি। তো 1,44,000 টাকার একটি টুর্নামেন্ট কিন্তু আয়োজন করা হয়। তো যাই হোক, ওই টুর্নামেন্টের ভিতরে আমি বাংলাদেশ টপ 1কে সরাসরি বলি, এত দিন যাবত মানে এই 2 থেকে 3 বছর যাবত আমি তোমার স্কোয়াড হয়ে সবসময় খেলছি, মানে তোমার স্কোয়াডে আমি খেলছি। তো আমি চাই জাস্ট এই একটা টুর্নামেন্ট তুমি আমার স্কোয়াডে এসে খেলো, মানে সব সেম থাকবে, শুধু স্কোয়াডের যে স্লট নাম থাকে এই নামটা চেঞ্জ থাকবে। তো বাংলাদেশ টপ 1 সরাসরি না করে দেয়, কয় না এটা তো পসিবল না, এটা হবে না, এটা কিভাবে হয়। আমি জাস্ট একটা টুর্নামেন্টের কথা বলছিলাম, বাংলাদেশ টপ 1 সরাসরি না করে দেয়। তো বাংলাদেশ টপ 1 তখন নিজেই বলে তাহলে তুমি একটা স্লট নাও, স্লট নিয়ে এইখানে খেলো। আর তখন আমি বলি আমি তাহলে একটা স্কোয়াড বানাই আমি তাহলে আলাদা স্লটে খেলি। তো এই টুর্নামেন্টে কিন্তু আমি প্রান্ত দাদাকে অবশ্যই আমার সাথেই রাখবো, প্রান্ত দাদাকে কিন্তু তোমার সাথে আমি দিচ্ছি না। তো বাংলাদেশ বলো ঠিক আছে, তোমার প্রান্ত দাদাকে তুমি রাখো, প্রবলেম নাই। তো এই টুর্নামেন্টে আমি স্কোয়াড বানাই হচ্ছে নাবিল, প্রান্ত দাদা, মেহেদি প্রাইম আর হচ্ছে নাবিল একটা প্লেয়ার নিয়ে আমরা স্কোয়াড বানাই। যখন নাবিলকে আমি স্কোয়াড নিই, তো রাত আমাকে বলে নাবিলকে তুমি কেন নিছো, নাবিল তো এই টুর্নামেন্ট খেলতে পারবে না, ক্রিয়েটর ছাড়া, মানে ক্রিয়েটর ছাড়া পিসি অ্যালাউ না, এই কারণে নাবিল খেলতে পারবে না। তখন আমি রাতকে বলি যদি আলিফ তোমার এখানে খেলতে পারে তো নাবিল আমার এখানে খেলতে পারবে না কেন, কি প্রবলেম, একটা পিসি তো খেলবে, তোমার ওখানে একটা পিসি, আমার এখানে একটা পিসি খেলবে। বললে না না এইখানে ক্রিয়েটর তুমি, এই কারণে তুমি খেলতে পারবে পিসি হিসেবে, নাবিল খেলতে পারবে না। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, 2 স্কোয়াডে কিন্তু 2টাই পিসি প্লেয়ার, নাবিলও পিসি প্লেয়ার, আলিফও পিসি প্লেয়ার। নাবিল এইখানে খেলতে পারবে না আমার স্কোয়াডে, আর রাতের স্কোয়াডে আলিফ খেলতে পারবে। কেন খেলতে পারবে, আলিফ ক্রিয়েটর, নাবিল ক্রিয়েটর না, এই কারণে আমি তখন রাতকে বলি আলিফ খেলতে পারবে কিভাবে, বলে যে আলিফের নামে স্লট নেওয়া হয়, এই কারণে আলিফ এই সব টুর্নামেন্ট খেলতে পারে। আমি তখন রাতকে বলি আলিফের নামে যদি স্লট নেওয়া হয় তাই টুর্নামেন্টের ভিতরে স্লটের যে লোগো ব্যানার সব কিছু থাকে, তোমার চ্যানেলের কেন থাকে, তো এইখানে আলিফের কেন থাকে না, আলিফের নামে যদি স্লট নাও তাহলে আলিফের লোগো ব্যানার সব কিছু আলিফের থাকতে হবে, তোমার কেন থাকে। তো এই কথা বলায় বাংলাদেশ টপ 1 আমার উপর রেগে যায়, আমি কি ধরনের কথা বলতেছি। তোমাদের এইখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে, যেই টুর্নামেন্টগুলো 1 লক্ষ টাকার উপরে হয় ওই টুর্নামেন্টগুলোতে পিসি অ্যালাউ থাকে না, শুধু ক্রিয়েটর পিসি অ্যালাউ থাকে, মানে ইউটিউবারদের জন্য শুধু একটা পিসি অ্যালাউ থাকে। তো এই কারণে এই ঝামেলাটা এইখানে হয়, তারপরে আমি মেনে নিই, ঠিক আছে আমি নাবিলকে বাদ দিচ্ছি, নাবিলকে বাদ দিয়ে আমি অন্য প্লেয়ার নিচ্ছি, এবং কি আমি একটা স্কোয়াড বানাচ্ছি, এই কথা রাতকে বলি। ওইখানে আমাদের মানে ঝামেলা ওরকম হয় না, হালকা পাতলা কথা কাটাকাটি হয়। তো এইখান থেকে টুকিটাকি কথা কাটাকাটি হয়ে যায়, তখন নাবিল আমার স্লটে খেলতে পারবে না, এটাই নিষিদ্ধ করে দেওয়া হয়। তখন আমি কি করি, আমি স্কোয়াড বানাই হিমন, মেহেদি প্রাইম, মাহফুজ আর প্রান্ত দাদাকে নিয়ে। ইভেন কি এই লাইন আপ নিয়ে কিন্তু কয়েকটা টুর্নামেন্টে তোমরা খেলা দেখতে পারছো, তোমরা দেখার পরে বলতেছিলে যে প্রান্ত দাদা বেইমানি করছে, প্রান্ত এইটা করছে, প্রান্ত ওইটা করছে। ভাই প্রান্ত দাদার জন্য 3 থেকে 4 বছর যা কিছু করা লাগছে আমি করছি। এই প্রান্ত দাদাকে আমি নিজ হাতে মেহনত করে তৈরি করছি। প্রান্ত দাদার গেম প্লে স্কিল ভালো ছিল, প্রান্ত দাদা যে আমার জন্য কোনো কিছু করে নাই তা কিন্তু না, প্রান্ত দাদা আমার জন্য বহুত কিছু করছে। আমার আইডিতে সবসময় কিন্তু প্রান্ত দাদাই খেলতো, প্রান্ত দাদার হ্যাকার লেভেলের গেম প্লে প্রান্ত দাদা নিজে দিয়ে গেছে। তো যখন আমি টুর্নামেন্ট স্কোয়াড বানাই, কিছু টুর্নামেন্ট খেলি, তো তারপরেই প্রান্ত দাদাকে নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায় আমার আর রাদের ভিতরে। রাদের কথা প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার, তো প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি প্রান্ত দাদা এটা নিজে জানে, এটা কেউ জানতো না, রাত মানে কেউ জানতো না, যতটুকু সম্ভব আমি গোপন রাখতাম। তো এখন ভিডিওর ভিতরে বলা লাগছে এই কারণে, রাদের কথা হচ্ছে প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার। ভাই এত কিছু আমি করলাম, কিভাবে রাদের প্লেয়ার হয়, আমি তো পুরাই অবাক। তো এইখানে আমি যেহেতু স্কোয়াড বানাচ্ছি, প্রান্ত দাদা থাকবে না, কারণ প্রান্ত দাদার জন্য আমি বহুত কিছু করছি, যেটা হচ্ছে আপন ভাইয়ের জন্য করে না, এত কিছু আমি প্রান্ত দাদার জন্য করছি, এটা আমি গর্ব করে বলতে পারি। আমাদের সম্পর্কটা এমনই ছিল, মাঝখানে রাত এসে ঢুকা পড়লো। রাত কয়েকটা দিন প্রান্ত দাদাকে কলে ডাকে, রাত 12টার দিকে কলে ডাকে, সকাল 5টা পর্যন্ত প্রান্ত দাদাকে কলে রাখে, এইটা বুঝায় ওইটা বুঝায়, লাস্ট পর্যন্ত প্রান্ত দাদাকে রাত নিজে সরাসরি প্রান্ত দাদাকে বলে তুমি যদি উবাইদুল ভাই স্কোয়াডে খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইভেন কি এই কথা আমারও বলে দেয়, তুমি যদি প্রান্ত দাদাকে নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই, তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তো গেম নিয়ে তুমি সম্পর্ক দিকে সরাসরি কথা টানলা। তো এক পর্যায়ে প্রান্ত আমাকে এই কথা বলে যে প্রান্ত দা নাকি ভালো খেলে, এই কারণে আমাকে স্কোরে রাখছে, না হলে আমাকে স্কোরে রাখতোই না। ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে, এরা কি বললো রাত। তো এক পর্যায়ে প্রান্ত দাদাকে রাত অনেক কিছু বুঝাই, তো এইখানে হচ্ছে সরাসরি বলে দিছে আমার স্কোরে যদি প্রান্ত দাদা খেলে তো প্রান্ত দাদার সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে। এক পর্যায়ে
কে বুঝাইছে প্রান্ত দাদাকে আমি নিজেও জানি না। তো প্রান্ত দাদাকে তার স্কোরে খেলার জন্য রাজি করে ফেলে। ভাই প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি বিশ্বাস করো। এই প্রান্ত দাদা আর হচ্ছে বাংলাদেশ টপনকে আমার আপন ভাইয়ের মতো ভাবতাম, আমার কলিজার ভিতরে আসে লাগে ভাই। আমি পুরাই ভেঙে পড়ি, এটা কি করে আমার সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে তাদের মতো তারা স্কোর বানাচ্ছে, আমি এখন কিছুই না। ওকে, আমি এই স্কোরে কোনো কিছুই করি না ভাই। 2-3 বছর যাবত আমি এই স্কোরে কোনো কিছুই করি না। তারা আমার সাথে সম্পর্ক ক্লোজকে আমি সরাসরি প্রান্ত দাদাকে বলি যে তুমি যদি আমার স্কোর ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার সাথে সম্পর্ক ক্লোজ করে দেব। ইভেনকে আমি এই কথা বলি যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কার কাছে? রাদের কাছে। রাদের সাথেও আমি সম্পর্ক ক্লোজ করে দেব। তো প্রান্ত দাদা আমাকে কি বলে জবাবে জানো? যে আপনি যদি সম্পর্ক ক্লোজ করে দেন দিবেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, সে রাদের ওইখানেই খেলবে। এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না, রাতকে ব্লক মারা দিই, প্রান্ত দাদাকে ব্লক মারা দিই। আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিউনিটি পোস্ট আমি ডিলিট করে দিই, সব ভিডিও প্রাইভেট করে দিই, যে আমি আর কমিউনিটি থাকবোই না ভাই। আমি কাদেরকে ভাই মানতাম? আমার ভিতরে এতটাই কষ্ট লাগে যে আমি বিশ্বাস করো ভাই, আমি প্রান্তর জন্য এত কিছু করছি, আমি অন্য দিক স্যাক্রিফাইস করে করছি। তো আর কি বলার, তোমাদের কাছে একটা বিচার আমি দিয়ে যাই। আসলে প্রান্ত দাদা কি আমার প্লেয়ার? তোমরা তো দেখে আসছো প্রান্ত দাদা এতদিন কার আইডি খেলছে। প্রান্ত দাদার প্রতি হক আমার নাকি রাদের ছিল? তোমরা কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে প্রান্ত দাদার প্রতি হকটা কার ভাই। আমি এই পর্যন্ত যত সিনিয়র মানুষের কাছে এই হিস্ট্রিটা শেয়ার করছে, সবাই বলছে না ভাই এখানে আপনারই তো হক। আর আমি এই ছোট্ট ভিডিওতে প্রান্ত দাদার বিষয় বলে শেষ করতে পারবো না। আমি যদি 1 ঘন্টাও বলি, 1 ঘন্টা বলেও শেষ হবে না প্রান্ত দাদার বিষয়ে আমার সম্পর্কে। তো এই প্রান্ত দাদাকে আমার কাছ থেকে যে সিনাই নেবে তার সাথে আমি কিসের সম্পর্ক রাখবো ভাই? এখন একটা জিনিস তোমরা বোঝো, প্রান্ত দাদা আমার কাছ থেকে চলে যাচ্ছে ধরো, হ্যাঁ, তো যাচ্ছে কার কাছে? রাদের কাছে। একটা বিষয় তোমরা মাথায় রাখো, যে চুরি করে আর যে চোরের লিডার বা চুরি করার সাহায্য করে, দুইজনই সমান অপরাধী। তো প্রান্ত দাদা আমার কাছে স্বইচ্ছায় চলে যায়, এখানে যাচ্ছে কার কাছে? রাদের কাছে। রাদও এখানে অপরাধী। রাদ এখানে সরাসরি প্রান্ত দাদাকে বলছে যদি সে তার স্কোরে না খেলে তার সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে, সে যদি আমার স্কোরে খেলে সে সম্পর্ক ক্লোজ করে দেবে। ইভেন কি তোমরা যদি 60 লাখ টাকার টুর্নামেন্ট দেখো, রাত কোন প্লেয়ারগুলো নিয়ে খেলতেছে জানো? আমি যে স্কট বানাইছিলাম মেহেদি প্রাইম, মাহফুজ, প্রান্ত দাদা আর হিমনকে নিয়ে, শুধু হিমন ব্যতীত 3টা প্লেয়ারকেই রাত নিজে নিয়ে গেছে। ওদেরকে বললা নিয়ে গেছে, কি বলছে? আমার সাথে নাকি কথা হয়েছে, একটু ঝামেলা হয়েছিল, প্রবলেম সব সমাধান হয়ে গেছে, তো তোমরা আমার স্কোরে খেলো, কোনো প্রবলেম নাই, এই কথা বলে 60 লাখ টাকার টুর্নামেন্ট খেলাতে নিয়ে গেছে। তো ভিডিওর শেষে একটাই কথা ভাই আমার, আমি কোনো স্বার্থপর বেমানের সাথে চলি না। সে যেই হোক, সে যত বড় যাই হোক, কোনো স্বার্থপর বেইমানকে আমার কাছে জায়গা নেই। সে যেই হোক, যত বড় যাই হোক, তো আমি নিজেই তাদের থেকে দূরে চলে আসছি। তো তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট আমার আছে, তোমরা রাদের কমেন্ট বক্সে, প্রান্তর কমেন্ট বক্সে তাদেরকে যা হাজারো প্রশ্ন করবা, গালি দিবা, কাউকে গালি দেওয়ার প্রয়োজন নেই ভাই। তোমরা আমার ভাই বিরাদার, তোমরা আমার ফ্যান ফলোয়ার না, তোমরা আমার হচ্ছে ভাই বিরাদার। তোমাদের কাছে জাস্ট আমি শেয়ার করলাম। এখন তোমরা যদি চাও যে আমি ইউটিউবে রেগুলার কন্টিনিউ করব, আমি যে ভিডিও পারি ওই ভিডিও দিব, ওই ভিডিওই তোমরা দেখবা। তোমরা যদি চাও আমি কমেন্টে ফিরে আসবো, না হলে এই যে ভিডিও ডিলিট করে দিছি, প্রাইভেট করে দিছি, এভাবেই পড়ে থাকবে। তোমাদের উপর নির্ভর করবে আমি কমেন্টে ব্যাক করব নাকি তোমাদের ওবায়দুল ভাই হারাই যাবে, চলে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ভিডিওটা বুঝতে পারছো। আশা করি তোমাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে বুঝাইতে পারছি। আর এই ভিডিওর ভিতরে ভাই একটা কথা মিথ্যা নাই, যদি মিথ্যা কেউ প্রমাণ করতে পারে, রাত, প্রান্ত বা যে কোনো কেউ প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা নাটক বানাই বলছি, আমার চ্যানেল আমি ডিলিট করে দেবো, অথবা তাকে আমি দিয়ে দেবো। কারণ আমি যা বলছি সত্য বলছি, আমার মন থেকে বলছি। আমি বিশ্বাস করো ভাই, আমি পুরাই ভেঙে পড়ছিলাম যে আমার সাথে এটা কি হইলো। আমি এখনও অবাক, আমি যে ভিডিও বানাচ্ছি এখনও আমি অবাক যে আমি কাদের নিয়ে ভিডিও বানাচ্ছি। বা এদের নিয়ে আমার কখনো ভিডিও বানাইতে বসা লাগবে, এদের বিপক্ষে আমি ভিডিও বানাবো, আমি এটা কখনো কল্পনা করিনি। এই টপ 1 স্কটকে আমি সবসময় আমার নিজের স্কট মনে করছি, যে টপ 1 স্কট আমার, আমি এরকম ভাবতাম। তো বললে শেষ হবে না ভাই, আমি আর কিছুই বলবো না।
তোমাদের কাছে কথাগুলো শেয়ার করলাম। কমেন্ট বক্সগুলো আছে, তোমরা কমেন্ট করে সব কিছু জানাই দিও। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে নেক্সট ভিডিও আসবে, আমি আবার ফিরে আসবো কি না, আবারও তোমাদের সাথে দেখা হবে কি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কোনোদিন আর দেখা হইতেও পারে, নাও হইতে পারে। যদি কখনো কোনো ভুল করে থাকি তোমাদের কাছে অবশ্যই মাফ করে দিবা। আর তোমরা যদি কমেন্ট করো ফিরে আসার জন্য, আমাকে তো ফিরে আসতেই হবে। আমি ভিডিও রেগুলার বানাবো, সেটা আমি কোনো স্কোরে যা বানাই নাকি আমি আমার নিজের মতো যেরকম পারি বিনোদন তোমাদেরকে দিতে, তোমাদেরকে ভিডিও উপহার দিতে, ওরকমভাবে ভিডিও দেবো। তো আজকের মতো এখানেই বেঁধে দিচ্ছি, আর দেখা হইতেও পারে, নাও হইতে পারে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো।